যদি এই ভয় না থাকে তাহলে সে কোনোদিনও পড়াশোনা করবে না। সে অল্প পড়াশোনা করেই সে পরের ক্লাসে উঠে যাচ্ছে, তার কোনো পাস ফেলের কোনো পদ্ধতি নেই। তাহলে পাস ফেলে যদি না থাকে তাহলে একটি স্টুডেন্ট সে পড়বে কি ভেবে, কোন ভয়ে সে পড়াশোনা করবে? আমরা জানি আমাদের স্কুলের যে আমাদের যে স্কুল কলেজগুলো আছে এগুলো চাইলেই একটা বাচ্চা পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করে দিতে পারে না, কারণ আমাদের স্কুলগুলোতেই অনেক রকমের সমস্যা আছে, অনেক রকমের সমস্যার সম্মুখীন আমরা স্কুল কলেজে গেলে হই। আমরা নিজেরাও পড়াশোনা করে এসেছি, আমরা দেখেছি ভালো বই থাকা সত্ত্বেও টিচাররা ভালোভাবে আমাদের পড়াতে পারতেন না, কারণ টিচারদের সে আয়োজন ছিল না। স্কুল কলেজগুলোতে সেরকম ল্যাবরেটরি ছিল না, সেরকম ক্লাস ছিল না, এটা একজন স্টুডেন্টকে ভালোভাবে পড়তে সহযোগিতা করবে। তাহলে বর্তমান যে কারিকুলাম যেখানে মধ্যে স্কুলের প্রতি একজন শিক্ষার্থী আরো বেশি মনোযোগী হওয়ার কথা ছিল, এই কারিকুলামের ফলে স্কুলের প্রতি মনোযোগী না হয়ে সেই পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন প্রতিনিয়ত যে খরচটা হচ্ছে এই খরচের ফলে অনেক পরিবারই তাদের একের অধিক বাচ্চা যদি থাকে সবাইকে পড়াশোনা করাতে পারে না। বেশি হলে একজনকে পড়াশোনা করায় অথবা দুজনকে করায়, বাকিদেরকে আপনার শিশু শ্রমের জন্য পাঠিয়ে দেয়, বাকিদেরকে বিভিন্ন কাজে ঢুকাই দেয়। তাহলে এই যে অসুবিধাগুলো যেগুলো আমাদের এই কারিকুলামের ফলে আমরা ফেস করছি এবং যেগুলো ভবিষ্যতে আরো মারাত্মক রূপ নিতে পারে। আমরা সবাই জানি আজকে যারা ক্লাস 6-7 পড়াশোনা করতেছে আগামী 5 থেকে 10 বছর পরে গিয়ে তারাই আমাদের দেশের যে কোনো ছোট বড় সেক্টরে কাজ করবে, তারাই আমাদের দেশের বিভিন্ন অবদান রাখবে ভবিষ্যতে। তাহলে আজকে যদি কেউ ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে না পারে, ভালো মানুষ হিসেবে পড়াশোনা করতে না পারে, তাহলে আগামীতে যে দেশের জন্য কোনো অবদান রাখবে সেটা আসলে কি সম্ভব হবে কিনা? আমরা বর্তমান আমাদের দেশের পরিস্থিতি দেখছি, বর্তমান আমাদের দেশের কি অবস্থা, এই বর্তমান অবস্থার চেয়েও ভবিষ্যতে আমাদের দেশে আরো করুণ অবস্থা হবে যদি এই কারিকুলাম প্রণীত অবস্থায় থাকে। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের থেকে বলতে চাচ্ছি এই কারিকুলাম যদি চলমান থাকে তাহলে এই কারিকুলামের ফলে শিক্ষার যে মান এটা তো প্রতিনিয়ত কমছে এবং শিক্ষার্থীর সংখ্যা আমাদের দেশে প্রতিনিয়ত একের পর এক কমতে থাকবে। আপনারা দেখবেন কোনো পরিবারে যদি একের অধিক শিশু থাকে তাহলে প্রত্যেকটা শিশুকে আলাদা আলাদা ডিভাইস দেওয়া, আলাদা আলাদা মোবাইল দেওয়া এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমরা দেখছি এই কারিকুলামের ফলে স্কুল কলেজ থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে তুমি অর্ধেক বইয়ে পড়া দেওয়া আছে এবং বাকি অর্ধেক তুমি নিজের চিন্তায় বাসায় গিয়ে করে নেবে। তাহলে তুমি যদি নিজের চিন্তা করতে না পারো তাহলে কোথা থেকে করবে? তাহলে করবে তুমি অনলাইন ডিভাইস, অনলাইন থেকে ইন্টারনেট থেকে সহযোগিতা নেবে। ইন্টারনেট থেকে সহযোগিতা নেওয়ার জন্য একটি ইন্টারনেট কানেকশন, একটি মোবাইল এটা প্রত্যেকেরই প্রয়োজন হয়। 6টা পরিবার তাদের বাচ্চাদেরকে প্রত্যেককে মোবাইল দিতে পারে, আর স্কুল থেকেই বলা হচ্ছে যাতে একটি ইন্টারনেট ডিভাইস প্রত্যেক বাচ্চাকে দেওয়া হয়। প্রত্যেক ক্লাসে প্রত্যেক বাচ্চাদেরকে ইন্ডিভিজুয়ালি বলা হয় যে তোমরা তোমাদের মা বাবাকে বলবা যে তোমাদেরকে একটা ইন্টারনেটের জন্য একটা ডিভাইস দেয়। তাহলে 6টা পরিবারের এই সামর্থ্য আছে যে তারা প্রত্যেকজন বাচ্চাকে আলাদা আলাদা মোবাইল দিতে পারবে শুধু পড়াশোনা করার জন্য। আবার এই পড়াশোনার জন্য মোবাইল যে দিবে, এই আমাদের মোবাইলের মধ্যে, আমাদের ইন্টারনেটের মধ্যে আমরা জানি কোনো রেস্ট্রিকশনস নাই। আমাদের ইন্টারনেট সাইটগুলোর মধ্যে আমরা যে কোনো সাইটে যে কোনো জন, যে কোনো বয়সের যে কোনো স্টুডেন্ট ঢুকে যেতে পারি। তাহলে আমরা দেখবো ইন্টারনেট সাইটে যেহেতু রেস্ট্রিকশনস নাই, যে কোনো অ্যাডাল্ট ওয়েবসাইট, ফর্ম ওয়েবসাইটের মধ্যে একটা বাচ্চা যে সহজেই ঢুকে যেতে পারে, তাহলে তার চিন্তা ভাবনার যে ধ্বংস, তার মানসিকতার যে ধ্বংসটা হচ্ছে, যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, সেটাকে সামাল দেওয়ার জন্য আমাদের দেশের মধ্যে কি উপাদান আছে, কি পরিস্থিতি আছে? আমরা বলতে চাচ্ছি আমাদের দেশের মধ্যে একটা ইন্টারনেট সাইটকে, ওয়েবসাইটকে যদি ঠিকভাবে মেনটেন করা না হয়, আপনারা দেখবেন অনলাইন ফ্রডটাও বেড়ে যাচ্ছে। বেশিরভাগ 18 বছরের নিচে যে শিক্ষার্থীরা আছে, 18 বছরের নিচে যে ছেলেমেয়েরা আছে, তারাই দেখবেন অনলাইন ফ্রডের বেশি শিকার হয়, তারাই দেখবেন অ্যাডাল্ট ওয়েবসাইটগুলোতে বেশি যায়, তারাই আপনার অনলাইনের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে অসুবিধা বেশি ফেস করে। আপনারা দেখবেন লিমিটেড গেমিং সহ বিভিন্ন অ্যাডাল্ট ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন প্রকারভাবে হেনস্থা হওয়া, বিভিন্নভাবে অনলাইন ফ্রডের শিকার হওয়া, এগুলো কিন্তু 18 বছরের নিচে বাচ্চারাই বেশি হয়। আমরা যারা একটা পর্যায়ে গিয়ে খুশি, আমরা একটা পর্যায়ে গিয়ে যখন বুঝতে পারি কোনটা অনলাইনে খারাপ দিক, কোনটা অনলাইনে ভালো দিক, আমরা এগুলাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু 18 বছরের নিচের একজন বাচ্চা 6-7 পড়ে, 8-9 পড়ে, সে কিন্তু কোনটা অনলাইনে ফ্রড, কোনটা অনলাইনে ধোঁকাবাজি সে কিন্তু এটা বুঝবে না। তাহলে এতগুলো অসুবিধা, এগুলোকে আপনারা সমর্থন না করে বাংলাদেশের যে স্কুল কলেজগুলো আছে এগুলোকে আপনারা অবকাঠামোগত উন্নত না করে কিভাবে একটা নতুন কারিকুলাম চাইলেই প্রণয়ন করে দেওয়া যায়। তাহলে এই কারিকুলাম দেশের থেকে নেওয়া হয়েছে ফিনল্যান্ড থেকে কারিকুলাম নেওয়া হয়েছে। তাহলে ফিনল্যান্ডের মধ্যে শিক্ষা একেবারে উন্মুক্ত। ফিনল্যান্ডের মধ্যে তাদের যে 5টি মৌলিক অধিকার আছে তারা সেটা পুরোপুরি সরকার তরফ থেকে দেওয়ার চেষ্টাটা করে। অন্তত আমাদের দেশে কি তা আছে? আমরা জানি আমাদের 5টি মৌলিক অধিকারের মধ্যে পুরো 5টি মৌলিক অধিকারই সরকারের তরফ থেকে উন্মুক্তভাবে দেওয়ার কথা ছিল আমাদের সবাইকে। তাহলে আজকে যে আমরা সবাই জানি টাকা যার শিক্ষা তার,
টাকা যার নাই পড়াশোনাও সে করতে পারে না। সেজন্য দেখবেন বিভিন্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং অত্যন্ত যারা দারিদ্র্যসীমা নিচে আছে তারা কেউ তাদের নিজের ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারে না। অতি কম বয়সে তারা বিভিন্ন রকমের নেশার সাথে যুক্ত হয়ে যায়, বিভিন্ন রকমের কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে যায়। আমরা দেখছি বিভিন্ন রকম কাজে ঈদের মাথার মধ্যে তাদের কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এই দায়িত্ব কার? এমনিতেই আগে পড়াশোনা করতে পারতো না, এখন বর্তমানে আপনারা